আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, সেই বিষয়টা হলো ফেমিনাইজেশন। ফেমিনাইজেশন মানে বাংলাকরণ করলে দাঁড়ায় নারীকরণ। তো নারীরা তো নারীই আছে, তো নারীকরণের তাহলে কাকে দরকার পড়ে? নারীকরণ দরকার পড়ে পুরুষদের। আচ্ছা, আমি গল্পটা শুরু করছি এইভাবে। আমি যখন ছোট ছিলাম আর কি, আমার যে তখন বয়স ধরুন 8-10 বছর। তো আমার ঠাকুরমা মাঝে মধ্যেই আমাদের নানান রকম কাজ করতে বলতো, যেহেতু আমরা ছেলে। হ্যাঁ, আমি গ্রামের বাড়িতেও দেখেছি, আমাদের পাহাড়ি এলাকা, আমাদের যে খামার বাড়ি সেখানেও দেখেছি। মানে জঙ্গলে আকীর্ণ, সেটা পার্বত্য ত্রিপুরা, উদয়পুর, আগরতলা, ওগুলোতে আমার একদম শৈশবটা কেটেছে। তো মা আমার বোনেদের কোনো রকম শক্ত কাজ দিত না। যদি জঙ্গলে যেতে হতো, কাঠ লাকড়ি আমরা যেটা বলি আর কি, মরা গাছের ডাল টাল ওই রকম কিছু। তো আমাদের খামার বাড়ির চারিদিকে বড় বড় টিলা, ছোটোখাটো পাহাড়। ওই টিলার মধ্যে মানে খুব নিঃশুন, মানে কোনো রকম আওয়াজ টাওয়াজ নেই, এবং সনসন চঞ্চন, মানে আপনি যদি একা যান তার কাছে কোনো লোকজন নেই। হ্যাঁ, মাঝে মধ্যে উপরে গাছের উপরে বাদর দেখা যায়, লাফায়। তারপরে কিন্তু ওই 10-12 বছর বয়সের বাচ্চা, আমাদের অন্তত আমার তো খুব ভীষণ ভয় করতো যে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি, হয়তো দেখা গেল অনেক দূরে একটা মরা গাছের ডাল পড়ে আছে, ওইটা কুড়িয়ে আনতে হবে, ওইটা কুড়িয়ে আনলে ওইটা দিয়ে রান্না হবে, আগুন ধরবে রান্নাঘরে। তো এই ধরনের কাজ, যেগুলো জঙ্গল টঙ্গল এবং শক্ত জাতীয় কাজ, ভয়ের কাজ, বা আমাদের যে ক্ষেত খামারি ছিল সেখানে দেখতাম মায়েরা ছেলেদের বলতো, যা তুই তোর বাপের সাথে গিয়ে ক্ষেতটার মধ্যে লাঙল দিয়ে আয়, বা তোর বাবার সাথে যা। আর মেয়েদের বলতো, তুই ঘরে থাক, ঘরের কাজ করবি, ইয়ে করবি। এই যে ডিভিশন একদম ছোটবেলা থেকে, একটা ছেলে মানে শক্ত ভয় এবং যেগুলো চ্যালেঞ্জিং, মানে বিপন্ন এবং বিপদ ঝুঁকি, জীবন ঝুঁকি আছে, সেসব কাজগুলোর মধ্যে মায়েরা পাঠিয়ে দিত, এবং মেয়েদের খুব সুরক্ষার মধ্যে রাখত। এটা শুধু আমাদের জীবনের না, আমি পরে ইয়ে করে দেখেছি, সারা পৃথিবীর গল্প এটা। ছেলে মানে সে শক্ত এবং তার গাড়ির উপরই সব চালাও। অ্যাটলাস পৃথিবী, হারকুলিস পৃথিবীর ওজনটা বুঝেছিল আর কি। এরকম কোনো রূপকথাতেও বা প্রাচীন সাহিত্যেও কোনো মেয়েরা এরকম কাজ করেছে এরকম নেই। তো এই যে মেয়েরা এই সভ্যতার শুরু থেকে ধরে, মানে বিবর্তনের ইতিহাস যদি আমরা বলি, যে আমরা শিম্পাঞ্জির পরবর্তী ইভলভড প্রাণী হয়েছে মানুষ, সেখানেও দেখি শিম্পাঞ্জিরা, এখনও যেসব শিম্পাঞ্জি বেঁচে আছে, আপনারা যারা প্রাইমেটোলজি নিয়ে পড়াশোনা করেছেন বা ইভলিউশন নিয়ে পড়াশোনা করেছেন, তারা দেখবেন যে শিম্পাঞ্জির চরিত্রগুলো কী, মেয়ে শিম্পাঞ্জির রোলটা কী, আর পুরুষ শিম্পাঞ্জির রোলটা কী। পুরুষদের অ্যাগ্রেসিভনেসটা পুরুষদের যুদ্ধ জয় করতে, শত্রুর বিরুদ্ধে লড়তে, এবং তার পরিবারের সুরক্ষা আনার জন্য জীবজন্তুর থেকে, সে সমস্ত কিছুতে সে প্রথম। মেয়েদের এই রোল কিন্তু ভূমিকা আমি কোথাও দেখিনি, আপনারা দেখেন কি কিনা জানি না। তো এই প্রসঙ্গটা আমি এই কারণে আনলাম, ঠাকুরমা তখন এটাই বলতো যে কোনো কাজ না পারলে তাহলে তুই চুড়ি পরে শাড়ি পরে ঘরে বসে থাক, আমরা যাই গিয়ে গিয়ে করি। এটা একটা ঠাট্টা করে বলতো, আদতে এটা বাস্তব নয়। মানে কোনো দিনই
ঠাকুরমা আমার বোনদের বা অন্য মেয়েদের বা অন্য কোনো পরিবারের মেয়েদের কোনো কঠিন কাজ করতে বলতো না। মানে একটা অপমান করতো, একটা জিদ তুলে দিত যে তুই পারছিস না, তোকে আবার পারতে হবে। এই যে জিদ তুলে দেওয়ার জন্য এই ধরনের হিউমিলিয়েশন করতো। আমরা এগুলো শুনে শুনে বড় হয়েছি। 1920 সাল নাগাদ মহিলারা 1800 সাল থেকে করছে যে তারা পুরুষের সমান অধিকার। আর এই পুরুষের জীবন আর মেয়েদের জীবন দুটোকে গুলিয়ে ফেললে তো হবে না। আপনি আমার এই আগের গল্পটা যে শুনেছেন সেখান থেকে তো আপনি বুঝতে পারেন পুরুষের জীবনের যে গঠন, মানে শারীরিক গঠন, তার বাহু শক্তি, তার কঙ্কাল ভেতরের যে কাঠামো তার শক্তি, তার যে খুলিটা আছে খুলিটা কত বড়, খুলিটার মধ্যে কদ্দুর মগজ আছে, এবং তার বুদ্ধিবেত্তা, এই সমস্ত কিছু নিয়ে একটা মানুষের যা আছে পুরুষের, তা একটা মেয়ের নেই। মেয়েরটা আছে যেটা, সেটা আবার অন্য রকম। আপনারা নিউরোলজিতে দেখেছেন দুটো হেমিস্ফিয়ার আমাদের এই মাথার মধ্যে রয়েছে। নিউরোলজিতে পরিষ্কার দেখিয়েছে বা এমআরআই করে মানুষের বিজ্ঞানীরা এটা নিশ্চিন্ত করে দিয়েছে যে পুরুষ যেভাবে চিন্তা করে মেয়েরা সেভাবে চিন্তা করে না। তো ফেমিনাইজেশনটা নিয়ে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে মেয়েরা যে ইকুয়ালিটি চাইছে, আমাদের কোনো ইকুয়ালিটি নেই। মেয়েরা এটা বলো যে আমি যা পারি আমাকে সেই কাজটা দাও, আমাকে সেভাবে আমাকে মূল্যায়ন করো না। তারা এসছে পুরুষের সাথে কম্পিটিশান করতে। আপনি দেখুন মেয়েরা এখন তাদের কাপড় জামা যেটা ছিল আর কি 1900 সালে আপনারা যেরকম দেখেছেন সারা শরীর গলা থেকে এতটুকু অব্দি ঢাকা, সেই ঢাকা এখন নেই। তারা এখন কয়েকদিন আগে দিল্লির একটা বাসে দেখলাম যাত্রীরা প্রতিবাদ করছে যে বিকিনি পরে বা পরে 2 আঙুলের পরে একটা মহিলা তার স্বাধীনতা নিয়ে, তার অটোনমি নিয়ে বাসে উঠেছে। এবং সিমিলার ঘটনা এই সারা ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে। এবং মেয়েরা বলছে এটা মেয়েদের স্বাধীনতা। তো ছেলেরা কিন্তু কাপড় খুলে শরীর দেখিয়ে মানুষকে ইমপ্রেস করতে যায় না। এখন যখন 1920 সাল নাগাদ উন্নত দেশগুলো ইউরোপ আমেরিকা এতে যখন মেয়েদের ভোটের অধিকার ছিল, আমাদের এখানে সদ্গুরু উনি বলেছেন আমাদের ভারতবর্ষে এরকম কখনোই ছিল না, ফলত মেয়েদের আলাদা কোনো স্বাধীনতা দেওয়ার কোনো রকম ছিল না। কিন্তু ভারতবর্ষ জানেন তো যে 2000 বছর ইতিহাসে ধরেন ভারতবর্ষের প্রাণীরা যেগুলো ভারতীয় লোকাল তাদের কি কোনো রকম বুদ্ধিবেত্তার শক্তি মেধা এসব ছিল? যদি থাকতো তাহলে কত আক্রমণ হয়েছে, বৈদেশিক আক্রমণ হয়েছে, হয়নি? আমরা শুধু গোলাম থাকতে 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 আমরা শেষ গোলাম, আমরা ছিলাম, ব্রিটিশদের ছিলাম। এবং ব্রিটিশদের পরে আমরা এখন নিজের দেশের অপরাধী মন্ত্রী, রাজনৈতিক নেতা, দাদা, তাদের গোলাম, তা না? তো সেই রকম জায়গা থেকে আমরা পরিষ্কার আমাদের যে লিঙ্গ চিত্রটা সেটা আমরা যদি দেখি তাহলে দেখি যে 1950 সালে আমাদের ভারতীয়রা কেন পৃথিবীর মানে অনুন্নত দেশগুলো সবাই ব্রিটিশদের মানে ইংরেজ এবং সাহেবদের, পর্তুগিজ বলুন বা স্পেনের লোক বলুন বা ফ্রান্সের লোক বলুন বা আমেরিকার লোক বলুন, মানে যারাই উপনিবেশ করতে এসছে মূলত ইংরেজি ভাষাটা আর স্পেনের ভাষাটা কিছু কিছু এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে এবং সেইটা নিয়ে তারা খুব উল্লসিত। এবং ভারতবর্ষের লোকেরা তো ইংরেজি সম্পর্কে ইংরেজদের খারাপ জিনিসটাকে কপি করে তারা মাস্টার। এবং এই কপি করে মাস্টার হওয়াতে
আমাদের যে সমস্যাগুলো দাঁড়িয়েছে, যেটা আমেরিকার মাটিতে যেটা সম্ভব, সেটা ভারতবর্ষের মাটিতে সম্ভব না। আপনি মরুভূমিতে যেটা চাষ করবেন, সেটা কি এই জলীয় জায়গায় ইয়েতে বঙ্গোপসাগরের কাছে সেটা কি সম্ভব? সেই চাষটা সম্ভব? বা বিভিন্ন জিওগ্রাফিক অঞ্চলে কোথাও একটা মানুষের দৈর্ঘ্য 7 ফুট, কোথাও একটা মানুষের দৈর্ঘ্য 4 ফুটের উপর ওঠে না। কেউ বেঁটে, কেউ নানা রকম মানে ভৌগোলিক অবস্থানের যে যেখানে বড় হয়েছে সেখানকার আবহাওয়াতে সেভাবে তৈরি হয়েছে। তো আমাদের এখানে দেখলাম যে হলিউডের যে নগ্নপনামোটা, হলিউড 1967 আগে থেকেই মহিলার স্তন এবং মুখ এইসব নিয়ে মানে যেরকমভাবে দেখিয়েছে, আমাদের এখানকার মহিলারা ওইটাকেই মনে করেছে খুব একটা বড় ব্যাপার, এবং সেইভাবে ওরা নিজেদের স্বাধীন মনে করে। এবং সেটা করতে গিয়ে তারা প্রথমেই যেটা করেছে সেটা হচ্ছে পুরুষদের নামিয়ে আনতে হবে, পলিটিক্স করে। মানে পলিটিক্স করে বলতে মানে পুরুষদের যে ক্ষমতা এবং পুরুষদের যে পুরুষালী ব্যাপার, সেটাকে ভেঙে চুরে এটাকে 100 থেকে এটাকে 30-এ নিয়ে আসতে হবে। মানে একটা পুরুষ দেখতে মেয়েদের মতো হবে, সে সুনু পাউডার মাখবে, তার দাড়ি গোঁফ থাকবে না, তার শরীরের চামড়ার মধ্যে এত রাফ স্কিন থাকবে না, এবং তার ক্ষমতা খুব একটা এমন হবে না যেটা একটা মহিলার সাথে পেরে ওঠে। এই যে নারীকরণ অবস্থা আর কি, মানে একটা পুরুষকে জন্মগত হওয়ার পর থেকে তাকে আস্তে আস্তে মহিলা বানানোর প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আপনারা যদি একটুখানি একাডেমিক রিসার্চগুলো দেখেন, তাহলে দেখবেন প্রচুর এই নিয়ে করা আছে। এবং আমাদের সবথেকে খারাপ হয়েছে কি, আমরা বিভিন্ন বিষয়ের অধীনে এবং গোলামি করতে করতে আমরা গোলাম হয়ে গেছি। যেমন প্রথম আমি ধরে নিই ইউনাইটেড নেশনকে মধ্যে টাকা ইউনাইটেড নেশন কারা সৃষ্টি করেছে এবং কাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছে এবং কারা এই ইউনাইটেড নেশনের মধ্যে ফান্ডিং দেয়। সবচেয়ে বেশি ফান্ডিং আমেরিকা দেয়, জার্মানি দেয় এবং ইউরোপের এইসব দেশগুলোর মধ্যে। আগে মোটামুটি 10টা দেশের মধ্যে আমাদের ভারতটাও পড়ে না কিন্তু। এবং ইউনাইটেড নেশনের মধ্যে ওকালতি করার মতো আমাদের ভারতের প্রতিনিধিত্ব তেমন কিছু নেই। আরেকটা মজা হয়েছে, ইউরোপে ধরুন 50টা রাষ্ট্র রয়েছে, তো আমেরিকা ধরুন 50টা রাষ্ট্র রয়েছে। আমেরিকা 50টা রাষ্ট্র নিয়ে এক কাটা, আফ্রিকার নিয়ে এক টাকা, ইউরোপের ওগুলো কিন্তু আলাদা আলাদা। ফলত এখানে 50টা রিপ্রেজেন্টেটিভ ইউনাইটেড নেশনে গেছে, এবং এই যে তারা তাদের মতো করে ইউনাইটেড নেশনটাকে চালাচ্ছে, তারা বলছে মাল্টিকালচারালিজম এবং ডাইভার্সিটি। আমাদের নেতারা বলল, হ্যাঁ, মাল্টিকালচারালিজম এবং ডাইভার্সিটি একটা বিশাল বড় জিনিস, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আরে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা করতে গেলে তোমাকে ফুল প্রুফ চাই, যাতে এটা কোনোরকম কোনো জাতিকে বা কোনো মানুষকে কোনোরকম খর্ব না করে, তার অধিকার, তার যে মানব অধিকার রয়েছে সে ওটা খর্ব না করে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মানুষকে পদদলিত করছে এবং সম্পূর্ণভাবে মানে সাধারণ মানুষের কোনো রকম স্বাধীনতা নেই। এই যে ভারতবর্ষের মধ্যে 1947 সালের পর থেকে আজ অবধি যে যদি আপনারা দেখেন আর কি, প্রধানমন্ত্রীরা কারা ছিল বা নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীরা কারা কারা ছিল, কয়জন মুখ্যমন্ত্রী কি কি অবদান করেছে এবং তাদের এগুলো যদি আপনারা বিশ্লেষণে যান, তাহলে দেখবেন টোটালি আমরা বিদেশি দ্বারা প্রভাবিত, এবং যেগুলো আমাদের দেশের ঠিক না সেগুলো হয়েছে। এবং আপনি আমাদের বাংলা পশ্চিমবঙ্গের কথাই ধরুন না কেন, আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা কতবার হয়েছে। এখন তো প্রাইমারি স্কুলগুলো প্রায় উঠেই গেছে, শুনেছি প্রায় উঠেই গেছে, সেখানে বাপ মারা স্কুলে পাঠায় না। তার কারণটা কি, সেগুলো আপনারা খোঁজ করুন। এবং ফাইনালি যেটা আমি বলতে চাচ্ছি যে ফেমিনাইজেশন,
পুরুষকে নারী করে, নারীকে পুরুষ করে। এখন দেখবেন মহিলারা পুরোপুরি স্যুট বুট পরে এমন দেখাচ্ছে যেন একটা সে পুরুষের থেকেও খুব অধিক, কিন্তু তাকে একটা বড় একটা ওজন তুলতে দিন, সে পারবে না। তাহলে তুই পুরুষের নকল কেন করছিস? আপনারা ভাবুন যে মহিলার কোন কোন সেক্টরে কাজ করে। মূলত মহিলারা, যেটা আপনি বলবো আর কি, সেটা শোনার মতো আপনার ধৈর্য ধরুন। সেটা হচ্ছে মহিলারা, আমরা যে এই যে পর্নোগ্রাফি দেখি, সেখান থেকে শুরু করে রেড লাইট এরিয়ার মধ্যে, এটার মধ্যে মানে 200 কোটি ধরুন, এই সারা পৃথিবীতে হচ্ছে 800 কোটি মানুষ, তার মধ্যে 400 কোটি, প্রায় 400 কোটি মহিলা আছে। তার মহিলার মধ্যে ধরুন 12-15 থেকে 30-25 অবধি মহিলারা কাজ করার মতো ক্ষমতা রাখে, এবং সেই জায়গাটার মধ্যে সেই সংখ্যাটা প্রায় 200 কোটির কাছাকাছি। তার মধ্যে প্রায় 20 কোটি মহিলারা সেক্স এই সার্ভিসের মধ্যে চলে গেছে। সেক্স কারা কেনে? পুরুষরা কেনে। সেক্স কারা বেচে? মহিলারা বেচে। তাহলে এখানে একটা বড় অংশ মহিলারা চলে গেছে। এরপরে আসছে আরেকটা সার্ভিস, সেটা হচ্ছে ডোমেস্টিক সার্ভেন্ট, মেড খোঁজা। মেড কারা হয়? পুরুষকে হয়? পুরুষ হয় না, সেটা হয় মেয়েরাই হয়। মেয়েরাই এই বাড়িতে 2 ঘন্টা, ও বাড়িতে 2 ঘন্টা, এইভাবে 5টা বাড়িতে কাজ করে, একটা টাকা উপায় করে। তো এই যে মেয়েদের সার্ভিসের এখানে দেখুন একটা কত বড় লেবার কোথায় চলে গেছে। এবং যেই অংশ, যে ছেলেটা, সেই ছেলেরা এই তার 18-12 থেকে শুরু করে ইট তোলা, বোয়া এবং ইট খোলাতে কাজ করা, বা লেবারের মতো এরকম 12 বছর থেকে শুরু করে। কেননা বাপ মা যখন খাওয়াতে পারে না, তখন তার পুত্র সন্তানকে প্রথমে পাঠায় যে বাবা তুই এটা করে নিয়ে আয়, অন্তত তোর পেটের ভাতটা হবে। যদি না পারিস তাহলে তার ছেলেকে কোথাও দিয়ে দে, কারো বাড়িতে স্লেভ হিসেবে দিয়ে দে, যে তুমি তাকে একটু খাইয়ে পরিয়ে মানুষ করে দাও। আর সেই মানুষটা কি করে? আপনারা বহু নিউজ পেপারে পড়েছেন যে বড় বড় এরকম মানে ডিপ্লোম্যাটিক স্তর থেকে আরম্ভ করে একদম লোয়ার মিডল ক্লাসের লোকেরা অবধি একটা কাজের লোককে, কাজের ছেলেকে অত্যন্ত রাফ ব্যবহার করে, কিন্তু তার বিকল্প কোনো ব্যবস্থা ভারত সরকারের নেই। তো যেটা বলছিলাম যে ফেমিনাইজেশন, তো এই যে ছেলেটা কাজ করবে, তার ক্ষমতার যদি নারীকরণ করে কমিয়ে দেওয়া যায়, এবং তাকে যদি করে প্রলুব্ধ করা যায় যে নারীদের মতো তুমি থাকো সুখী আরামে ইয়েতে, তাহলে তো দেশের সর্বনাশ। আজকাল যেটা হয়েছে, আপনি পার্লারে দেখবেন ইয়াং ছেলেরা মেয়েদের পিছনে লাইন দেওয়ার জন্য পুরোপুরি একদম দাড়ি গোঁজ কামিয়ে সমস্ত কিছু ছুনু বাটার মেখে টেকে তার স্টাইল ফাইল করে টরে দিয়ে খুব সেক্সি ইমপ্রেসিভ এরকম একটা ক্যারেক্টার তৈরি করে পিছনে লেগে যাচ্ছে। কিন্তু দেশে যে নানান রকম যে অব্যবস্থা চলছে, খুন খারাপি, রাহাজানি, ডাকাতি, সমস্ত কিছু, তার কোনো প্রতিবাদ নেই। এই যে জায়গাটা যে কত বড় বিশাল খারাপ জায়গার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আমি তো আর দুদিন পরে মারা যাব, আমার বয়সে যারা আছে তারা সবাই আর দুদিন পরে মারা যাবে, কারণ আমাদের বয়স ফুরিয়ে এসছে। আমরা আমাদের যা করার আমরা তা আমাদের অল্প বয়সের জীবনে করে দিয়ে এসেছি, কিন্তু আমাদের যে পরবর্তী জীবনের প্রজন্মরা আসছে, তাদের সিকিউরিটিটা কোথায়? আপনি প্রত্যেকটা মেয়েকে চুড়ি যেমন পরে, তারা তো এখন আর চুড়ি পরে না, সেই চুড়িটা উঠে গিয়ে এসছে একটা ছেলের ইয়েতে, হাতে। এবং কিছু কিছু জায়গায় ছেলেরা মেয়েদের ড্রেস পরে হিজড়েদের মতো একটা ব্যবস্থা করছে। এই যে জায়গাগুলো তো ঠিক না। তো আমার বক্তব্য এখানেই যে টোটালি যদি আপনারা যারা পুরুষ আছেন, তারা যদি প্রতিবাদের জায়গা থেকে সরে আসেন, বা আপনারা চুড়ি পরে শাড়ি পরে ঘরের মধ্যে বসে যান, হয়তো আপনার জীবনটা আপনি কাটিয়ে দিতে পারলেন, কিন্তু আপনার প্রজন্মরা আপনাকে অভিশাপ দিতে থাকবে।
যে আমার বাপ দাদা যুদ্ধ গোষ্ঠী তারা আমাদের জীবনে এই অবস্থা করে রেখে গেছে। আজকে এখানেই রাখলাম, হ্যাঁ।